হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা 36তম বিসিএস এর ইংলিশ কোশ্চেনটুকু নিখুঁতভাবে আলোচনা করব। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা গ্রামাটিক্যাল পার্ট নিয়ে কথা বলা হবে। কথা না বাড়িয়ে কোশ্চেনে চলে যাওয়া যাক। প্রথম কোশ্চেনটা দেখো, টিচার সেড দ্য আর্থ ইজ রাউন্ড দ্য সান। আমরা জানি যে চিরন্তন শব্দ যে সেন্টেন্স গুলো বোঝায় সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। কোন টেন্সে হয় বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে দা সান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে বাই এর যুক্ত হয়। তাহলে आंसर কোনটা হবে? মোভস। সবাই বুঝতে পারছো? চিরন্তন শব্দ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, মোভস। ক্লিয়ার না? পরের কোশ্চেনে আসা যাক। Professor Rajak was a scholar that refute মানে খণ্ডন করা বা খণ্ডন, ঠিক আছে? রিফিউট বলছে প্রফেসর রাজ্জাক ছিলেন যুক্তি খণ্ডনের একজন পণ্ডিত ব্যক্তি। প্রফেসর রাজ্জাক ছিলেন যুক্তি খণ্ডনের একজন বিখ্যাত ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি। তাহলে এই সেন্টেন্সের মধ্যে কি হবে? কিসের বিখ্যাত কিসের পণ্ডিত ছিলেন? যুক্তি খণ্ডনের। তাহলে আমরা কি বসাবো? অফ। এর অর্থে আমরা প্রিপজিশন জানি, অফ বসে। এটা প্রিপজিশন থেকে আসা কোশ্চেন। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। আমরা জানি সাবজেক্টের পূর্বে ইন বসে, কিন্তু দুইটা ওয়ার্ড আছে গুড এন্ড ব্যাড। দক্ষ অর্থে গুড, অদক্ষ অর্থে ব্যাড, এরপরে অ্যাড বসে। বুঝছো বিষয়? তাহলে আমরা জানি সাবজেক্টের পূর্বে ইন বসে, কিন্তু গুড এবং ব্যাড এই ওয়ার্ডটার পরে প্রিপজিশন হিসেবে অ্যাড বসে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। সবাই বুঝতে পারছি? পরের কোশ্চেন দেখো, ইন ইংলিশ গ্রামার দ্যাট ডিলস উইথ ফরমেশন অফ সেন্টেন্স। সেন্টেন্স ফরমেশনের সঙ্গে কোন টার্মটা যুক্ত? যেমন মরফোলজি, বাংলা হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা, অঙ্গ সংস্থান বিদ্যা। তারপরে দেখো ইটিমোলজি মানে হচ্ছে তোমার ব্যাকরণ বিদ্যা। ব্যাকরণ বিদ্যা। বুঝছো বিষয়? সিম্যাটিক্স মানে শব্দার্থ, তাহলে শব্দার্থমূলক যে জ্ঞান সেটাকে বলা হয় সিম্যাটিক্স। আর সিনট্যাক্স এটা মূলত সেন্টেন্স ফরমেশনের সঙ্গে সম্পৃক্ত বাক্যাংশ বা বাক্য নিয়ে যেটা আলোচনা করা হয় সেটাকে বলা হয় কি? সিনট্যাক্স। তাহলে সেন্টেন্স ফরমেশনের বিদ্যাকে বলা হয় কি? সিনট্যাক্স। ঠিক আছে? পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। হি ইনসিস্ট দ্যাটস দেয়ার। তাহলে আমরা জানি যে ইনসিস্ট এর পর প্রিপজিশন হিসেবে অন বসে, আর অন যেহেতু প্রিপজিশনের পরে আমরা কি বসাবো? মাই গোয়িং দেয়ার। তাহলে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। তাহলে ইনসিস্টের পর প্রিপজিশন কি বসে? অন বসে। মনে থাকবে তো? ইনসিস্টের পর প্রিপজিশন হিসেবে কি বসে ভাইয়া? অন বসে। পরের কোশ্চেনে আসে। দ্য ইডিয়ম স্টিটস ইন টাইম সেভস 9 বলছে সময়ের 1 পর অসময়ের 10 পর। ঠিক আছে? রেফারস টু দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ। তোমরা ভিডিও দেখো, ঠিক আছে, মনোযোগ সহকারে দেখো। কি কেমনে দেখো আল্লাহ জানে। তোমরা ভিডিও দেখার পর একটা কমেন্ট, একটা লাইক করলে যে কি সমস্যা হয় আমি বুঝি না। হ্যাঁ, এত করে বলার পরেও তোমরা ভিডিওতে কমেন্ট, লাইক করো না। শিক্ষকেরা আগেরকার আমরা যখন পড়াশোনা করছিলাম শিক্ষকদের কথা কতই না মান্য করতাম। এখনকার স্টুডেন্ট কেন জানি উদাসীন। একটা লাইক, একটা কমেন্ট করতে খুব বেশি সময় নষ্ট হয়, খুব বেশি পরিশ্রম হয় এমনটা মনে হয় না। তাও তবুও তারা করতে চায় না, অথচ তাদের জন্য কষ্ট করে ভিডিও বানানো হচ্ছে। দেখো বসে সময়ের 1 পর অসময়ের 10 পর, এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝানো হয়েছে? কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? তাহলে বলো তো, সেভিং লাইফস না, জীবন বাঁচানো, সময় বাঁচানো, টাইম টেলরিং, এটা না, টাইমলি অ্যাকশন মানে সময় মতো কাজ করাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে? পরের কোশ্চেনে আসি। 7 নম্বর, ওয়ার্ল্ড বি দ্য রাইট অ্যান্টোনিম। ওয়ার্ড হবে না, এটা ওয়ার্ড হবে। তাহলে হোয়াট ওয়ার্ড বি দ্য রাইট অ্যান্টোনিম অফ ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ মানে উদ্যমী। ইনিশিয়েটিভ মানে কি? উদ্যমী। এর অ্যান্টোনিম চাইছে। তাহলে এন্টারপ্রাইজ মানে
পদক্ষেপ বা উদ্যোগ। হ্যাঁ, ইন্ডোলেন্স, এই ইন্ডোলেন্স মানে হচ্ছে কি বলতো, ইন্ডোলেন্স মানে হচ্ছে আলসিয়া টাইপের লোক, আলসে বা অলস। ইন্ডোলেন্স মানে আলসামি ভাবটাকে বলা হয় ইন্ডোলেন্স। তাহলে ইনিশিয়েটিভ এর অ্যান্টোনিম হবে কি, ইন্ডোলেন্স। কারণ অ্যাক্টিভিটি মানে কাজ, অ্যাফার্টি মানে কি অনীহা, তাহলে এগুলো হবে না। পরের কোশ্চেনে আসা যাক। দিস কুড বি ওয়ার্ক, এটা কাজ করত ইফ আই ড্যাশ বিন মোর কশাস। কশাস মানে কি, কশাস মানে হচ্ছে সতর্ক। তাহলে আমরা জানি এটা থার্ড কন্ডিশন থেকে আসছে যে ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, বাকি যে ক্লোজটা আছে would have প্লাস v3 বসে। তাহলে যেহেতু would have আছে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস v3, বি এর v3 ফর্ম বিন। আশা করি সবাই বুঝছো। কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার, জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। জিরো কন্ডিশনে বলা হয়েছে ইফ এর পর প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট, চিরন্তন সত্য বোঝাবে। ইফ এর পর প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা ফিউচার ইনডিফিনিট বা ক্যান বা উইল হবে। ফার্স্ট কন্ডিশন, ইফ এর পর পাস্ট ইনডিফিনিট, পরেরটা উড কুড v1 হবে। সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে বলছে ইফ এর পর পাস্ট পারফেক্ট যদি হয়, পরেরটা would have প্লাস v3 হবে। অর্থাৎ থার্ড কন্ডিশনের মধ্যে আছে কোশ্চেনটা। 9 নম্বর কোশ্চেন দেখি। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা দাস এত। আমরা যখন দেখব টাইম আছে, এই টাইমের পরে দুটো প্রিপজিশন বসে, একটা সিন্স আর একটা ফর, একটা সিন্স অথবা ফর। যদি যে সকল সময় গণনা করা যায়, অর্থাৎ 2 days, 2 years, 2 months, এই যে সময়ের পূর্বে যদি সংখ্যা থাকে সেক্ষেত্রে ফর বসে, আর সময়ের পূর্বে যদি সংখ্যা না থাকে হতে থেকে অর্থে সিন্স বসে। তাহলে आंसर কি হবে, সিন্স। কারণ 2000 সালটাই হচ্ছে একটা সময়, ঠিক আছে, এর পূর্বে এইজন্য আমরা বসাইলাম কি, সিন্স। 10 নম্বর কোশ্চেন দেখো। গিভ দা অ্যান্টোনিম অফ দা ওয়ার্ড ট্রানজিটরি। এই ট্রানজিটরি মানে হচ্ছে সাময়িক, বুঝছো, সাময়িক, অস্থায়ী, ক্ষণস্থায়ী। তাহলে এর কি চাইছে, অ্যান্টোনিম চাইছে। আমরা জানি টেম্পোরারি মানেও ক্ষণস্থায়ী, এটা সিনোনিমের। তারপরে ট্রান্সপারেন্ট, এটাও কি সিনোনিম। শর্ট লিভড সিনোনিম, তাহলে অ্যান্টোনিম কোনটা, পার্মানেন্ট। এটা হচ্ছে ক্ষণস্থায়ী আর একটা কি, স্থায়ী, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। ভেনারেট মিন্স, ভেনারেট মানে হচ্ছে সম্মান। ভেনারেট মানে কি, সম্মান। তাহলে নিচের কোন ওয়ার্ডটা সম্মানকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে রেসপেক্ট, ঠিক আছে। বাকিগুলো একটা হবে না। ক্রেডিট টাকা 5000 মাই অ্যাকাউন্ট। দেখো ভাই, ক্রেডিট অ্যাড অ্যাফিক্স, ক্রেডিট অ্যাড অ্যাফিক্স, এই ওয়ার্ডগুলোর পর সবসময় প্রিপজিশন টু বসে। দেখো তো টু কোথাও আছে না, নাই, আছে। 2 নম্বর, যোগ করা অর্থে ক্রেডিট অ্যাড অ্যাফিক্স, এদের পর টু বসে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। টু ডু অ্যাওয়ে উইথ মিন্স, টু ডু অ্যাওয়ে উইথ মিন্স, টু ডু অ্যাওয়ে উইথ, এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। নিচের কোন ফ্রেজটা দ্বারা মুক্তি পাওয়া বোঝাচ্ছে, টু গেট রিড অফ। তাহলে আমরা টু গেট রিড অফ, এটা খুবই প্রচলিত একটা ফ্রেজ, মুক্তি পাওয়া অর্থে ব্যবহৃত হয়। আমরা এখন থেকে টু গেট রিড অফ না বলে আমরা বলতে পারবো টু ডু অ্যাওয়ে উইথ, টু ডু অ্যাওয়ে উইথ, ঠিক আছে। 14 নম্বর কোশ্চেনে আসা যাক। which one is a correct sentence? নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? বলছে paper is made dash wood, paper is made from wood, কোন সেন্টেন্সটা কারেক্ট? কারেক্ট হবে এটা। এখন তোমরা বলতে পারো ভাই কেমনে হইলো, এটা কিভাবে সম্ভব হইলো স্যার? সম্ভব এভাবেই, আমরা যখন দেখব কোনো কিছু তৈরি হইছে, উপাদান, যে উপাদান দিয়ে তৈরি হইছে, বস্তুটা দেখে বোঝা যাচ্ছে সেটা সেই উপাদান দিয়ে তৈরি। আমি ফর এক্সাম্পল দেই, আমি যদি বলি কাগজ কাঠ থেকে তৈরি, তোমরা কি এই কাগজটা দেখে বলতে পারবে এটা কাঠ থেকে তৈরি? অবশ্যই না। তাহলে যেহেতু উপাদান চেনা যাচ্ছে না, বস্তু দেখে উপাদান চেনা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। কিন্তু একটা বস্তু দেখেই যদি বলতে পারি এটা এই জিনিস দিয়ে তৈরি, তাহলে সেক্ষেত্রে অফ বলবে। যেমন দেখো, দা টেবল, খুবই কনফিউজিং আসে বারবার, ইজ মেড ড্যাশ উড, টেবল কি দিয়ে তৈরি? কাঠ থেকে তৈরি। তাহলে আমরা
টেবিল দেখে বুঝতে পারি অবশ্যই যে কাঠ থেকে তৈরি, এই জন্য আমরা কি বসাবো অফ। কিন্তু কাগজ দেখে চিনতে পারি না যে এটা কাঠ থেকে তৈরি, যেহেতু চেনা যায় না সেক্ষেত্রে কি বসাবো ফ্রম। তাহলে মনে রাখবা উপাদান চেনা গেলে অফ বসে, না চেনা গেলে ফ্রম বসে। পরের কোশ্চেনে চলে যাই। ভার্ব অফ নাম্বার ইজ, ভার্ব অফ নাম্বার ইজ, নাম্বারের ভার্ব ফর্ম কি? কোনটা হবে ভার্বের নাম্বার ফর্ম? বলছে নাম্বার, নাম্বারিং, ইনুমারেট, আর একটা হচ্ছে নিউমেরিক্যাল। তাহলে কোনটা হবে आंसर? তোমরা একটু চিন্তা ভাবনা করে এটার आंसर দাও তো, যে কোনটা হইতে পারে आंसर। কেউ বলতে পারবা কি? একটু ট্রাই করো যে এই ওয়ার্ডটার মানে নাম্বারের আবার ভার্ব ফর্ম কি? নাম্বার যে ওয়ার্ডটা আছে এই নাম্বার ওয়ার্ডটার ভার্ব ফর্ম কি? কেউ একটু যদি পারো একটু বলো, বলো নাম্বারের ভার্ব ফর্ম কি? নাম্বারের ভার্ব ফর্ম হচ্ছে ইনিউমেরেট, ইনিউমেরেট, নাম্বার ইনিউমেরেট, নাম্বার ইনিউমেরেট। বুঝছো বিষয়? ইনিউমেরেট। তাহলে ভার্ব অফ নাম্বার, নাম্বার যে ওয়ার্ডটা আছে এই নাম্বার ওয়ার্ডটা ভার্ব ফর্ম কি হবে? ইনিউমেরেট। ঠিক আছে, পরের কোশ্চেন আসে। স্লো এন্ড স্টেডি দ্যাটস দ্য রেস। দেখো এন্ড দ্বারা যদি একাধিক নাউন যুক্ত থাকে, যদি একই জিনিসকে বোঝায় তখন ভার্ব সিঙ্গুলার হয়, আর সিঙ্গুলার ভার্ব মানে তার সঙ্গে এস বা ইএস। স্লো এন্ড স্টেডি মানুষের কাজ করার গতিকে বোঝাচ্ছে, একটা জিনিসকে বোঝাচ্ছে, এই জন্য ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব মানে তার সঙ্গে এস বা ইএস। সিমিলার টাইপের একটা কোশ্চেন আছে, টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। তাহলে তোমরা একটু आंसर দিয়ে যাবা কমেন্ট সেকশনে। টাইম এন্ড টাইম কি হবে? ওয়েট হবে না ওয়েট হবে? তোমরা একটু কমেন্ট সেকশনে জানাই দিয়ে যাবা। ঠিক আছে, আমরা 16 নম্বর কোশ্চেনে চলে যাই। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। মানে সেন্টেন্স কারেকশন থেকে এডমিশনে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে, চাকরি পরীক্ষার প্রচুর কোশ্চেন আসে। বলছে ইয়েস্টারডে। দেখো আমাদের কাজ কি? ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট হবে না, এটা যেহেতু গঠনের দিক থেকে কোনোভাবে হয় না, ডিড এর পর V3 এটাও হবে না। এরপরে দেখো এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে না, তাহলে কোন টেন্স হবে? ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট। তাহলে ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তোমরা কমেন্ট করে জানাও যে হোমটা কোন পার্টস অফ স্পিচ, একটু কমেন্ট করে জানাবা এই সেন্টেন্সে হোম কোন পার্টস অফ স্পিচ। এই ছিল আমাদের 36তম বিসিএস থেকে আসা কোশ্চেনগুলো। আমরা পরবর্তীতে কোনো কোশ্চেন সলভ ক্লাসে তোমাদের সঙ্গে দেখা করব। ভালো থাকো, সুস্থ থাকো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।